প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের পুরো ক্লাস জুড়ে থাকবো আমি আবু ইউসুফ মোহাম্মদ সাজ্জাদ আলী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের স্নায়ুযুদ্ধের সংজ্ঞা এবং স্নায়ুযুদ্ধের কারণগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি স্নায়ুযুদ্ধের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। স্নায়ুযুদ্ধের পর্যায়গুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রথম পর্যায়, যার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক রাজনীতি এবং এর সময়কাল 1945 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং দ্বিতীয় পর্যায়ের নামকরণ করা হয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি, যার সময়কাল ছিল 1963 থেকে 1989 পর্যন্ত। তো প্রথম পর্যায়ে আন্তর্জাতিক রাজনীতি। এই স্নায়ুযুদ্ধের উত্থান পর্ব, এটি স্নায়ুযুদ্ধের উত্থান পর্ব। এ পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্ব রাজনীতিতে দুটি পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদ ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো সামরিক ও অর্থনৈতিক জোট গঠন করে শক্তির ভারসাম্য রক্ষা করে। ফলে ভিতরে ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হতে থাকলেও কেউ সম্মুখ যুদ্ধে এগিয়ে আসেনি। এ সময় ইয়েল্টা সম্মেলন, কিন্নারের থিসিস, ট্রুম্যান ডকট্রিন, মার্শাল পরিকল্পনা, বার্লিন অবরোধ, ন্যাটো জোট, ওয়ার্স চুক্তি, কিউবা সংকট, কোরিয়া যুদ্ধ প্রভৃতি বিষয়ে স্নায়ুযুদ্ধকে ঘনীভূত করে তোলে। এগুলি সম্পর্কে এখন আমি তোমাদেরকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ইয়েল্টা চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির পরাজয় আসন্ন হলে ইউরোপের পুনর্গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানের জন্য 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তৎকালীন তিন প্রধান শক্তি রুজভেল্ট, চার্চিল এবং স্টালিন রাশিয়ার ক্রিমিয়া প্রদেশে ইয়েল্টা নগরীতে সমবেত হন। এ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ জার্মানিকে তিনটি ভাগে বিভক্ত করে তিন পরাশক্তি সেনাদল দ্বারা অধিকারের কথা বলেন। অবশ্যই ইঙ্গো মার্কিন অনুরোধে তাদের অংশ থেকে কিছু অংশ ফ্রান্সকে ছেড়ে দিয়ে ফ্রান্সকেও বিশ্বশক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইয়েল্টার অনেক সিদ্ধান্তের মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল, যেহেতু দূরপ্রাচ্যে তখনও জাপান পূর্ণ উদ্যমে যুদ্ধ চালাচ্ছে, সেহেতু সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। কতগুলো শর্ত সাপেক্ষে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যোগী হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সে সুযোগ না দিয়ে 1945 খ্রিস্টাব্দে আণবিক বোমা ফেলে জাপান দখল করে নেয়। বোমার আঘাতে জাপানের মানবিক বিপর্যয় ঘটে এবং রাশিয়া জাপান দখলের সুযোগ থেকে বঞ্চিত হয়। এ কারণে রাশিয়ার মধ্যে তীব্র প্রতিবাদ জন্ম নেয়। ফুলটনের বক্তৃতা। 1946 খ্রিস্টাব্দের 5 মার্চ ফুলটন এক বক্তৃতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেন, মিত্রশক্তি জয়লাভের ফলে যে আলোকবর্তিকা দেখা দিয়েছিল তার উপর একটি ছায়া নেমে এসেছে। কেউ জানে না সোভিয়েত রাশিয়া বা আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠনগুলো অদূর ভবিষ্যতে কী করতে চলেছে। বাল্টিকে স্টেটিন থেকে শুরু করে অ্যাড্রিয়াটিকে ট্রিয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকার উপর একটি লৌহ যবনিকা নেমে এসেছে। এই লৌহ যবনিকার অন্তরালে কী সব ঘটনা ঘটছে সে সম্পর্কে মুক্ত পৃথিবীর শান্তিকামী মানুষরা মোটেও জানতে পারছে না। তিনি এই বক্তৃতায় সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে মধ্য ও পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোকে বের করে নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান। ফুলটনের এই বক্তৃতার পরেই পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলিকে সোভিয়েত বলয় থেকে বের করে নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করতে মার্কিন পেন্টাগনের কর্মকর্তাবৃন্দ প্রেসিডেন্ট ট্রুম্যানের উপর চাপ প্রয়োগ করতে থাকে। ফুলটনের এই বক্তৃতায় সোভিয়েত ইউনিয়ন অত্যন্ত ক্রুদ্ধ হয়। এর ফলে উভয়ের মধ্যে সম্পর্ক চরম আকার ধারণ করে। ট্রুম্যানের নীতি বা ট্রুম্যান ডকট্রিন। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারে সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্র হওয়ার ভয়ে ভীত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ এক তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বে তিনি বলেন, মার্কিন নীতির উদ্দেশ্য হলো এমন একটি আন্তর্জাতিক পরিবেশ গঠন করা যার ফলে সকল জাতি স্বাধীনভাবে বল প্রয়োগ ছাড়াই বসবাস করতে পারবে। ট্রুম্যানের এই ঘোষণার অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য রক্ষার নামে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অজুহাত বের করা। এটাই ইতিহাসে ট্রুম্যান নীতি বা ট্রুম্যান ডকট্রিন নামে পরিচিত। সহজ কথায় মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান কর্তৃক বিশ্বের মুক্তকামী মানুষের পক্ষ অবলম্বন করার নীতি ট্রুম্যান ডকট্রিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান প্রচার করতে থাকেন যে ইউরোপের দেশসমূহ গণতন্ত্র বিপন্ন এবং তা উদ্ধার করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের।
ট্রুম্যান মতবাদের সাহায্যে আমেরিকা বিভিন্ন দেশে অর্থনৈতিক ও সামাজিক সাহায্য প্রদান করে সোভিয়েত রাশিয়ার প্রভাব মুক্ত রাখে। আমেরিকা মনে করে যেসব দেশে অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে দুর্বল সেসব দেশ অতি সহজেই সমাজতন্ত্র বাসা বাঁধতে পারে, আর একবার সমাজতন্ত্রের ধ্যান ধারণার মধ্যে প্রবেশ করলে সে সকল রাষ্ট্রের পুঁজিবাদ বিকাশের ঘটনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই যাতে দরিদ্রতার সুযোগ নিয়ে দুর্বল রাষ্ট্রগুলো কমিউনিজম বাসা বাঁধতে না পারে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান নীতি বাস্তবায়ন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে রাশিয়া পশ্চিম ইউরোপীয় বিধ্বস্ত দেশগুলোতে তার সম্প্রসারণ নীতি অনুসরণ করে। যুদ্ধে এখানকার দেশগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় এবং দারিদ্র্যে নিমজ্জিত হয়, আর এই সুযোগ নিয়ে সেসব দেশে কমিউনিস্ট বলে বাড়ানোর চেষ্টা করে। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান নীতি অনুযায়ী পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলোতে অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে, যাতে ওই রাষ্ট্রগুলো কমিউনিস্ট খপ্পরে না পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের বরাবরই লক্ষ্য ছিল ইউরোপকে যেন কোনো একক শক্তি নিয়ন্ত্রণ করতে না পারে, আর যদি কোনো একক শক্তিকে নিয়ন্ত্রণ করতেই হয় সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান তার বিখ্যাত ডক্ট্রিন ঘোষণার ফলে রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধের উদ্ভব হয়। আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত রূপ। 1958 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সোভিয়েত নেতা নিকোলাই ক্রুশ্চেভ ঘোষণা দেন যে মিত্রপক্ষীয় সেনাকে 6 মাসের মধ্যে পশ্চিম বার্লিন থেকে অপসারণ করতে হবে। ফলে উভয় পক্ষে নতুন করলে বার্লিন সংকট সৃষ্টি হয়। এই সংকট নিরসনকল্পে 1959 খ্রিস্টাব্দে ক্রুশ্চেভ মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের সাথে শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে উপস্থিত হন। এই বৈঠকে সোভিয়েত নেতা তার সামরিক শক্তি হ্রাসের ঘোষণা দেন এবং 1960 খ্রিস্টাব্দে মে মাসে প্যারিসে পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়। ওই বছর কমিউনিস্ট পার্টির 21তম কংগ্রেসের সিদ্ধান্ত হয় যে মার্কিন খাতে ব্যয় কমিয়ে ভোগ্যপণ্য উৎপাদন খাতে অধিক অর্থ বরাদ্দ করা হবে। কিন্তু 1960 খ্রিস্টাব্দের 1 মে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গোয়েন্দা বিমান U-2 সোভিয়েত আকাশসীমা অতিক্রমকালে সোভিয়েত বাহিনী বিমানটিকে গুলি করে ভূপাতিত করে। ফলে মে মাসে প্যারিসে ক্রুশ্চেভ ও আইজেন হাওয়ারের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত হয়ে যায়। 1961 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হন জন এফ কেনেডি। তিনি বার্লিন সমস্যার সমাধানের জন্য ক্রুশ্চেভকে পুনরায় প্রস্তাব দেন এবং জুন মাসে ভিয়েনায় কেনেডি ক্রুশ্চেভ বৈঠক হয়। কিন্তু এই বৈঠকে ক্রুশ্চেভ নমনীয় না হলে আমেরিকা নতুন করে সমরসজ্জার ঘোষণা দেয়। এর প্রত্যুত্তরে ক্রুশ্চেভ জানিয়ে দেয় সোভিয়েত ইউনিয়ন উপযাচক হয়ে যুদ্ধ করবে না, তবে অপরপক্ষ যদি যুদ্ধের হুমকি দেয় সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন চুপ করেও বসে থাকবে না। ফলে উভয় শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কিউবা সংকট। স্নায়ুযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল কিউবা সংকট। মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন কিউবা ছিল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রটি পুঁজিবাদ যুক্তরাষ্ট্রের প্রতিবেশী হওয়ায় এটি হুমকির মধ্যে ছিল। 1962 খ্রিস্টাব্দের 11 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন সরকার ঘোষণা করে যে কিউবার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সোভিয়েত ইউনিয়ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। 22 অক্টোবর কেনেডি ঘোষণা করে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো আক্রমণ সে রুখে দিতে সক্ষম। সংঘর্ষের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ক্রুশ্চেভ পিছু হটে। এতে উত্তেজনাও প্রশমিত হয় সাময়িকভাবে। এখন আমরা স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায় সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি। 1963 খ্রিস্টাব্দে কেনেডি আতাতিয়ার হাতে নিহত হলে আমেরিকার মসনদে বসেন জনসন। অপরদিকে সোভিয়েত ইউনিয়নের নিকিতা ক্রুশ্চেভ ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন কোসিগিন। দুই পরাশক্তির শীর্ষপদ পরিবর্তনের ফলে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটও পাল্টে যায়। শুরু হয় স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্ব। বিশ্ব নেতৃবৃন্দের মাঝে এ সময় এ বোধ উদয় হয় যে অস্ত্র উৎপাদনের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ না করে অর্থনৈতিক উন্নয়নের পিছনে অর্থ বিনিয়োগ করলে যেমন নিজ দেশে উন্নয়ন হবে তেমনি পৃথিবীতেও শান্তি আসবে। এই অবস্থায় ওয়াশিংটন ও মস্কো নিজেদের যাবতীয় বিরোধ মিটিয়ে ফেলার ঘোষণা দেয়। উভয় পক্ষেই ক্ষতিকর অস্ত্রসমূহের বিরোধ বিস্তার রোধ এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষতিকর অস্ত্র উৎপাদন না করতে পারে সে ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেন 1963 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। এই সময়কালে মস্কো, বেইজিং ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক নতুন করে সৃষ্টি হয়। 1972 খ্রিস্টাব্দে চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পেলে বিশ্ব রাজনীতির মেরুকরণ পরিবর্তন হয়। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। পরস্পরের স্বার্থে উভয় নিকটবর্তী হয়। এর ফলে সোভিয়েত প্রাধান্য কিছুটা হ্রাস পায়। উভয় রাষ্ট্রই সহাবস্থান নীতি অনুসরণের দিকে অগ্রসর হয়। এমত অবস্থায় বৃহৎ দুই শক্তির মধ্যে যে নতুন সম্পর্ক গড়ে ওঠে তাকে সোভিয়েত ইউনিয়নের ভাষায় শান্তিপূর্ণ সহাবস্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় আতাত বলে। ইতিহাসে শান্তিপূর্ণ সহাবস্থান নামেই অধিক পরিচিত। এ সময় বিশ্ব রাজনীতিতে স্নায়ুযুদ্ধের পরিবর্তে ঠান্ডা বাতাস বইতে শুরু করে এবং 90 দশক পর্যন্ত তা বিদ্যমান থাকে। তবে এই কথা সত্য যে স্নায়ুযুদ্ধের তীব্রতা হ্রাস মানে আন্তর্জাতিক সমস্যার সমাধান নয়। মানবজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে যে কোনো ধরনের সহাবস্থান অপরিহার্য। তাই তারা অর্থনৈতিক সহযোগিতার পারস্পরিক বন্ধুত্বের সহায়ক হয়। যুক্তরাষ্ট্রের মিশ্র রাষ্ট্রগুলো
যেমন ফ্রান্স, ব্রিটেন, পশ্চিম জার্মানি এই নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্রের উপর চাপ দিতে থাকে। পাশাপাশি উক্ত রাষ্ট্রগুলো অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করার কাজেও ব্যস্ত হয়ে পড়ে। এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পারমাণবিক অস্ত্র রোধে বলিষ্ঠ ও কঠোর পদক্ষেপ নেয়, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে উদ্যোগী হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্সন 70 দশকের আলোচনার দশক বলে অভিহিত করেছেন। এই প্রেক্ষাপটে সল্ট বা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স সৃষ্টি হয়। সুতরাং অবস্থার পরীক্ষিতে প্রতিমান হয় যে 70 দশকের পরবর্তী সময়কে স্নায়ুযুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি বলাই যুক্তিযুক্ত। এই স্নায়ুযুদ্ধ থেকে এটি সহাবস্থান নীতি গ্রহণের সুস্পষ্ট কারণ রাশিয়া মনে করে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে দরকার নির্দিষ্ট মেয়াদে শান্তি এবং স্থির পরিবেশ, যা এই নীতি গ্রহণের অন্যতম কারণ ছিল। অর্থাৎ পৃথিবীব্যাপী তখন বিভিন্ন রাষ্ট্র অনুধাবন করে যে যুদ্ধ করে আসলে কোনো রাষ্ট্রই শেষ পর্যন্ত জয়লাভ করে না, কম বেশি সব রাষ্ট্রই ক্ষতির সম্মুখীন হয়। তাই এই যুদ্ধ বন্ধ করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি বজায় রাখতে পারলে নিজেদেরই লাভ, বিশ্বের লাভ এবং সর্বোপরি গোটা মানব সমাজের লাভ। এইভাবেই দ্বিতীয় পর্যায়কে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি হিসেবে আখ্যায়িত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা স্নায়ুযুদ্ধের অবসান সম্পর্কে আলোচনা করব। স্নায়ুযুদ্ধ অবসানের অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে: প্রথমত, দুই পরাশক্তি সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে বিশাল অস্ত্রভান্ডার দিয়ে শান্তি, নিরাপত্তা বা জয় কোনোটি অর্জন করা সম্ভব না। এর ফলে উভয় রাষ্ট্র অস্ত্র উৎপাদন হ্রাস, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস দূর এবং সহাবস্থান নীতি গ্রহণ করায় স্নায়ুযুদ্ধ অবসানের পথ সুগম হয়। দ্বিতীয়ত, স্নায়ুযুদ্ধ সৃষ্টিতে যেমন কতগুলো জোটের ভূমিকা ছিল, তেমনি এর অবসানেও কতগুলো জোটের ভূমিকা রয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য ছিল শতাধিক। এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো স্নায়ুযুদ্ধের ব্যারিকেড থেকে নিজেদের মুক্ত করে, ফলে স্নায়ুযুদ্ধ গতিহারা হয়ে অবসানের পথের দিকে ধাবিত হয়। তৃতীয়ত, আমেরিকার অভ্যন্তরীণ পরিবর্তন স্নায়ুযুদ্ধকে দুর্বল করে। আমেরিকার অর্থনীতির বিরাট অংশ সামরিক প্রস্তুতিতে ব্যয় হতো। এ কারণে অর্থনৈতিক উন্নয়নে ভাটা পড়ে। আমেরিকা যখন দেখলো জাপান শিল্পায়নের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, তখন আমেরিকা টনক নড়ে। আমেরিকা স্নায়ুযুদ্ধ রেখে শিল্পায়নের দিকে অগ্রসর হয়, ফলে স্নায়ুযুদ্ধের পতনের ঘণ্টা বেজে যায়। চতুর্থত, স্নায়ুযুদ্ধ অবসানে সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভের অবদান অনেকখানি। গর্বাচেভের সংস্কারের মধ্যেই স্নায়ুযুদ্ধের অবসানের বীজ লুকায়িত ছিল। সোভিয়েত নেতা গর্বাচেভের সংস্কারসমূহ 1988 খ্রিস্টাব্দে শুরু হয়। তিনি এ সময় বাল্টিক প্রজাতন্ত্রসমূহের স্বাধীনতা চেতনাকে সহ্য করে নেন। এতে উৎসাহিত হয়ে ওই বছর অর্থাৎ 1988 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন গঠনকারী প্রজাতন্ত্রসমূহের মধ্যে এস্তোনিয়া সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করে। 1990 খ্রিস্টাব্দের 11 মার্চ লিথুয়ানিয়া স্বাধীনতা ঘোষণা করে। ওই বছরের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নভুক্ত 5টি প্রজাতন্ত্র যেমন এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে। গর্বাচেভ এই সকল রাষ্ট্রের স্বাধীনতাকে বলপূর্বক দমন করেননি। এই উদারতা প্রদর্শন সোভিয়েত ইউনিয়নের কাল হয়ে দাঁড়ায়। অবশ্য সোভিয়েত ইউনিয়নের তখনকার পরিস্থিতিতে গর্বাচেভের উদার নীতি গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প ছিল না। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে পড়ে। 1991 খ্রিস্টাব্দের মার্চ মাসে গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ভাঙন ঠেকানোর জন্য একটি ইউনিয়ন চুক্তি গঠন করেন। এই চুক্তির মাধ্যমে প্রজাতন্ত্রগুলোকে কিছু সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার উপর বাধা নিষেধ আরোপ করা হয়। কিন্তু লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, জর্জিয়া প্রভৃতি রাষ্ট্র তা মেনে নিতে অস্বীকার করে। এর ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। আর সোভিয়েত ইউনিয়ন ভাঙার মধ্য দিয়ে আসলে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যেই অভ্যন্তরীণ যুদ্ধ ভাবটা ছিল সেটি শেষ হয়ে যায় এবং এভাবেই পরবর্তীতে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি স্নায়ুযুদ্ধের বিভিন্ন পর্যায় এবং স্নায়ুযুদ্ধের অবসানের কারণগুলো সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সম্পর্কে যদি তোমাদের বুঝার কোনো সমস্যা থাকে, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা সরাসরি আমাকে জিজ্ঞেস করবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।